আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল আলী তোমাদের সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায় হিসাবের একেবারে বেসিক কিছু আলোচনা করব। তো বন্ধুরা, চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমতই অংশীদারি ব্যবসায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়। এখানে তোমাদের বিজনেস স্টাডিজ এর প্রত্যেকটা সাবজেক্ট গুলো একটা সাথে আসলে আরেকটা কানেক্টেড। তো ওইখানে অংশীদারি ব্যবসায়ের হিসাব করতে গেলে আগে আমাদেরকে অংশীদারি ব্যবসায়টা বুঝতে হবে। তো চলো অংশীদারি ব্যবসায়ের কিছু বেসিক তথ্য আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো, অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত। এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে অংশীদারি ব্যবসায়টা কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত বলতো? 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত। এখানে 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে সকলের দ্বারা পরিচালিত অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত চুক্তিবদ্ধ ব্যবসায়িক সম্পর্কেই অংশীদারি ব্যবসায়। অর্থাৎ এখানে স্যার দুইয়ের বেশি এবং ম্যাক্সিমাম বলা হচ্ছে 20 জনের মধ্যে সীমাবদ্ধ চুক্তিবদ্ধ ব্যবসায়িক সম্পর্কটাই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়। তো আচ্ছা, ঠিক আছে, আমরা এটা বুঝলাম যে স্যার অংশীদারি ব্যবসায় একজনের বেশি মালিক থাকবে। এতদিন আমরা 9, 10 বা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যখন আমরা ম্যাথগুলি করেছি তখন আমরা একজন মালিকের সাথে অভ্যস্ত ছিলাম। অর্থাৎ ততদিন আমাদের বিজনেসে একজন মালিক ছিল, লাভ ক্ষতি যেহেতু সে একাই ভোগ করতো। বাট এখন যেহেতু স্যার অংশীদারি ব্যবসায় চলে এসেছে, অর্থাৎ আমার মালিক সংখ্যা বেড়ে গিয়েছে, এবার স্যার লাভ ক্ষতি বন্টন করতে গিয়ে কিন্তু আমাদের একটা ঝামেলার মুখোমুখি হতে হবে। মূলত সেই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই চ্যাপ্টারটা এবং আজকের ক্লাস। আচ্ছা দেখো, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে অংশীদারি সম্পর্কের সৃষ্টি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো তোমার সামাজিক মর্যাদা অথবা পৈতৃক সূত্রে আমরা অংশীদার হতে পারবো না। অংশীদার হওয়ার জন্য আমাদেরকে কি হতে হবে? অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। মনে করো যে স্যার আমার বাবা বা আমার পিতামহ অর্থাৎ আমার দাদা, তার একটা অংশীদারি বিজনেস ছিল। সে যখন অবর্তমান অর্থাৎ সে যখন মারা গেলেন, আমার বাবা তার পৈতৃক সূত্রে কিন্তু এই বিজনেসের অংশীদার হতে পারবে না। তাকে কি হতে হবে? তাকে হচ্ছে নতুন করে চুক্তিবদ্ধ সম্পর্কের মধ্যে আসতে হবে। তো এটাই বলা হচ্ছে যে চুক্তিবদ্ধ সম্পর্কের থেকে অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয়। এরপর দেখো, চুক্তি লিখিত এবং মৌখিক উভয়ই হতে পারে। এই ক্ষেত্রে আসো স্যার, চুক্তি লিখিতও হতে পারে মৌখিকও হতে পারে, এবং লিখিত চুক্তিটাকে আমরা বলছি চুক্তিপত্র। লিখিত চুক্তিটাকে আমরা কি বলবো বলতো? লিখিত চুক্তিটা হচ্ছে চুক্তিপত্র। আর মৌখিক চুক্তি হতে পারে, তবে মৌখিক চুক্তি এবং লিখিত চুক্তির বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে, যেটা তোমরা ম্যানেজমেন্ট চ্যাপ্টারে পড়ে আসছো বা ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে পড়ে আসছো। এরপর আসো স্যার, লিখিত চুক্তি আবার দুই রকম হতে পারে, একটা নিবন্ধিত হতে পারে আর একটা অনিবন্ধিত হতে পারে। নিবন্ধিত বলতে কি বুঝে? সরকারি যে রেজিস্ট্রি অফিস আছে, এই রেজিস্ট্রি অফিসে তোমার বিজনেসটা নথিভুক্ত করা হয়েছে, তার মানে সেটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত চুক্তি। আচ্ছা, লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। এবার আসো স্যার আমাদের এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, যেগুলো আমাদের ম্যাথ করতে গিয়ে কাজে লাগে। প্রথমত আসো, এখানে আমি একটা এক্সট্রা ডাটা দিব, সেটা হচ্ছে চুক্তির অবর্তমানে যদি স্যার আমাদের কোনো চুক্তি না থাকে, চুক্তির অবর্তমানে ঋণের উপর 6% হারে সুদ দিতে হবে। আমরা যদি এখানে একটু বলি, চুক্তির অবর্তমানে অর্থাৎ মনে করো স্যার চুক্তিতে ঋণের সুদ সম্পর্কে কিছু বলা নাই, আমরা কি সুদ ধরবো কি সুদ ধরবো না এই ব্যাপারে কিছু বলা নেই, এবং আমাদের বিজনেসে কোনো অংশীদার কি করেছে? ঋণ প্রোভাইড করেছে, যে চুক্তির অবর্তমানে ঋণের উপর অবশ্যই 6% সুদ ধরতে হবে। এইটা স্যার খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ম্যাথের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। যে স্যার ঋণ ব্যতীত অন্য কিছুর উপর আমরা কিন্তু কি করবো না? সুদ ধরবো না, যদি না চুক্তিতে বলে। অর্থাৎ অংশীদারি ব্যবসায় চুক্তি দ্বারা পরিচালিত হবে। এখন স্যার চুক্তিতে কিছু বলে নাই, শুধুমাত্র ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরবো বলো তো? আমার সাথে সাথে সবাই বলো, কত পার্সেন্ট? 6%। এক্স্যাক্টলি। এরপর আসো স্যার আমাদের এইখানে ক নাম্বার প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের ক নাম্বার প্রশ্নে আমাদের সাধারণত দিবে হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয় করো। উত্তোলনের সুদ নির্ণয় করা আমাদের 4টা মেথড আছে বা 4টা ইন্টারফেস আছে, 4টা পর্যায়ে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করে থাকি। প্রথমত হচ্ছে স্যার সারা বছর ধরে উত্তোলন করলে, যেটা আমরা প্রথমে লিখেছি। এরপর হচ্ছে প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে, প্রতি মাসের মাঝামাঝি সময় উত্তোলন করলে এবং প্রতি মাসের শেষে উত্তোলন করলে। আগে আসলে সারা বছর ধরে উত্তোলন, অর্থাৎ উত্তোলনের নির্দিষ্ট কোনো সময় সীমা বলা হয় না। তোমাকে বলেছে কোশ্চেনে যে মনে করো মিস্টার রাতুল সারা বছর ধরে পণ্য উত্তোলন করেছে,
সারা বছর ধরে নগদ টাকা উত্তোলন করেছে, সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব, উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার, অর্থাৎ যে পরিমাণ উত্তোলন করেছে 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, সুদের হার চুক্তিতে যত পার্সেন্ট সুদ ধরা হয়েছে, অর্থাৎ মনে করো যে স্যার 5%, 10% যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এরপরে স্যার আসো এই হাফ। আইন অনুযায়ী সারা বছর ধরে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হবে। কত দিনের বলো তো? 6 মাসের সুদ ধরতে হবে। 6 মাসের সুদ ধরতে হবে। এখন স্যার ভালো কথা বুঝলাম 6 মাসের সুদ ধরতে হবে, বাট এই হাফ কোথা থেকে আসলো? এই দেখো, এই হাফ কোথা থেকে আসে? যদি স্যার আমরা হাফটা মুছে দেই, তাহলে স্যার উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার আমরা পাবো 1 বছরের সুদ। আমরা কত দিনের পাবো বলতো? 1 বছরের সুদ পাবো, বাট আমরা বলতেছি 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম 1 বছরের সুদ আমাদের 1,000 টাকা আসছে, ঠিক আছে? তাহলে স্যার এটা আমাকে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 1 মাসের সুদ পাবো, মাল্টিপ্লাই করতে হবে 6 দিয়ে। আচ্ছা, এই যে 6 আর 12, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে হবে হচ্ছে হাফ। তো এই হাফ বেসিক্যালি এই 6 এবং 12 থেকে এসেছে, ঠিক আছে? তাহলে স্যার আমরা যদি সারা বছর ধরে উত্তোলন করি, তাহলে কি করতে হবে বলতো? উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার ইনটু হাফ। স্যার আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপর আসো প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে। এরপর স্যার আমাদের কোশ্চেনটা এরকম থাকতে পারে যে প্রতি মাসে শুরুতে রাতুল উত্তোলন করলেন এত টাকা, বা প্রতি মাসে শুরুতে রাতুল 500 টাকা করে, 1,000 টাকা করে নগদ উত্তোলন করে। সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব? উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার ইনটু 6.5। আচ্ছা, এই 6.5 হচ্ছে 6.5 মাসের সুদ ধরতে হবে। যদি মাসে শুরুতে উত্তোলন করে তাহলে কত দিনের সুদ ধরতে হবে? 6.5 মাস। আচ্ছা, মাঝের মাঝামাঝি উত্তোলন করলে উত্তোলনের পরিমাণ ইনটু সুদের হার ইনটু 6, অর্থাৎ 6 মাসের সুদ ধরতে হবে। এবং মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের পরিমাণ, সুদের হার এবং 5.5, অর্থাৎ 5.5 মাসের সুদ ধরতে হবে। এইবার তোমরা যেখানটাতে প্যাচ লাগিয়ে ফেলো সেটা হচ্ছে যে এই 6, 6.5 আর 5.5 এর মধ্যে প্যাচ লাগিয়ে ফেলো। এখানে আসো, দেখো এই যে স্যার মাসের শুরুতে যদি তুমি উত্তোলন করো, তোমার কাছে বেশি সময় ধরে নগদ টাকাটা আছে, তাহলে বেশি যেহেতু আছে তোমাকে বেশি সুদ দিতে হবে। আচ্ছা, আমরা আমাদের বেস ধরে নিব 6, আমাদের বেস কি 6। তো যেহেতু আমি স্যার বেশি সময় রেখেছি, শুরুতে উত্তোলন করেছি, আমার কাছে বেশি সময় ছিল, তাহলে স্যার আমাকে বেশি সুদ দিতে হবে। তাহলে স্যার ম্যাক্সিমাম 6.5। আচ্ছা, আর যদি মাসের শেষে হয়, তাহলে স্যার আমার কাছে কম সময় ছিল নগদ টাকাটা, তাহলে আমার সুদের পরিমাণও কম দিতে হবে। তখন স্যার আমরা কি করবো বলতো? তখন এই যে কম অংশ অর্থাৎ 5.5 দিয়ে ভাগ গুণ করতে হবে, ঠিক আছে? আর বেস হচ্ছে মাঝে থাকলে সেটা বেস দ্বারা 6 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উত্তোলনের সুদ। এখান থেকে তোমাদের সাধারণত ক নম্বর প্রশ্নটা এসে থাকবে, অথবা ঋণের সুদ নির্ণয় করতে হবে, যেটা আমরা এখানটাতে দেখেছি। এখানটাতে দেখো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ বলতে এখানে অবশ্যই নগদ টাকার উত্তোলনের সুদ। পণ্য উত্তোলনের উপর সাধারণত সুদ ধরা হয় না, যদি না চুক্তিতে স্পেশালি বলে দেয়। যদি তোমার চুক্তিতে স্পেশালি বলে দেয় যে পণ্য উত্তোলনের উপরও সুদ ধরতে হবে, তখন আমরা শুধুমাত্র পণ্য উত্তোলনের উপর সুদ ধরবো। আদারওয়াইজ পণ্য উত্তোলনের উপর কোনো প্রকার সুদ ধরা যাবে না। আচ্ছা, যদি স্যার আমাকে বলে না দেয় যে উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে, এ ব্যাপারে কিছুই বলা নাই, তাহলে আমি কত পার্সেন্ট ধরবো বলো তো? 6%? মোটেই না, শুধুমাত্র ঋণের উপরে 6% সুদ ধরতে হবে, যদি বলে না দেয়। আবার যদি এটা বলে দেয় যে ঋণের উপর সুদ ধরতে হবে 10%, তখন কিন্তু আর এই আইন চলবে না, তখন চুক্তি যা বলছে সেটাই আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলি হচ্ছে আমাদের একবারে বেসিক অংশীদারি ব্যবসায় হিসাবের জন্য এই টপিকগুলি তোমার লাগবে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিবা, আমি বলবো, ঠিক আছে? অথবা যদি কেউ খাতায় লিখে নাও, এটা তোমার জন্য বেটার হবে, খাতায় লিখে নেওয়াটা। আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। এইটার পার্ট 2 এর জন্য কি করতে হবে তোমরা নিচে আমাদেরকে জানাও, তোমাদের এরপরে কোন কোন ভিডিওগুলি লাগবে, এবং পার্ট 2 খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। সেখানে আমরা অংশীদারি ব্যবসায়ের যে দুইটা হিসাব আছে, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব, সেখান থেকে লাভ লোকসান আবন্টন হিসাব নিয়ে আলোচনা করব, এবং এটা ধারাবাহিকভাবে ক্লাসটা চলবে। তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তোমরা যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, এখনই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো, পরবর্তী ভিডিও যদি মিস করতে না চাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।